আমি নয়নাদিত্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজকে দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবর ভীষণ রকম গুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আলোচনার জুড়ে পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। স্বাগত আপনাকে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুমানা হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। বাজেটে কমবে চাল, চিনি ও ভোজ্য তেলের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই 60টি কৃষি পণ্য ও ভোগ্য পণ্যে কর ছাড় দিয়েছে সরকার। বড় ছাড় রয়েছে শিশু খাদ্য ও স্বাস্থ্য খাতেও। আর উৎসাহ দেওয়া হয়েছে প্রযুক্তি পণ্যে উৎপাদনে। তবে তামাকজাত পণ্য, বাইসাইকেল, কাজু বাদাম সহ বিদেশি পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। চলুন শুরুতেই প্রতিবেদনটি দেখে আসি। তেল গ্যাসের দাম বাড়লেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে কর ছাড় দিয়েছে সরকার। ধান, চাল, চিনি, ভোজ্য তেল সহ 60টি কৃষি ও ভোগ্য পণ্যের উপর উচ্চ কর কমেছে। 0.5% করার প্রস্তাব করা হয়েছে, যা এসব পণ্যের সরবরাহ ও বিপণন ব্যয় কমাবে। এতে সাধারণ মানুষ কিনতে পারবে কম দামে, আশা সরকারের। তথ্য প্রযুক্তি খাতেও বড় ধরনের কর সুবিধা দেওয়া হয়েছে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার মনিটর এবং প্রিন্টার আমদানিতে প্রায় সব ধরনের শুল্ক, ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে পণ্যগুলোর দাম কমবে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে কর কমানো হয়েছে ইলেকট্রিক গাড়ির উপর। $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়িতে মোট কর হার 93% থেকে কমিয়ে 64% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আর $50,000 পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে কর হার হবে 80%। এছাড়া গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে বিদ্যমান 40% কর হার পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব এসেছে। বাজেটে স্বস্তির বার্তা এসেছে স্বাস্থ্য খাতে। সুবিধা থাকছে কিডনি রোগীদের চিকিৎসায়। ডায়ালাইসিস ফিল্টারের উপর 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে ডায়ালাইসিসে খরচ কমতে পারে। এছাড়া হার্টের স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের উপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে কিডনি ও হৃদরোগীদের চিকিৎসা ব্যয় কমানোর জন্য একাধিক কর ছাড় দেওয়া হয়েছে। যারা সাজগোজ পছন্দ করেন তাদের জন্য এবারের বাজেট। প্রসাধনী পণ্যের দাম কমাতে লিপস্টিক আমদানির শুল্কায়ন মূল্য প্রতি কেজিতে $10 কমানো হয়েছে। একই সঙ্গে লোশন, ফেস ক্রিম এবং ফেস ওয়াশ আমদানির শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $7 করার প্রস্তাব করা হয়েছে। তবে সব পণ্যে স্বস্তি নেই। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে কয়েকটি পণ্যে কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব এসেছে। কাজু বাদাম আমদানির শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে বেড়েছে 25% শুল্ক। এতে বাড়বে সাইকেলের দাম। একই সাথে আমদানি করা ওয়াশিং মেশিনে 20% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া কপার ও টিউব আমদানিতেও শুল্ক নির্ধারণ করা হয়েছে 25%। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। 786 কোটি টাকা থেকে 9,38,00,000 কোটি টাকার মাঝের ব্যবধান 55 বছর। বড় একটি অঙ্ক বাজেটের, এবং এই অঙ্কের যে জটিল বিষয়গুলো, এই বিষয়গুলোই মূলত আমরা দেখি যে সাধারণ মানুষের কাছে যে সহজ হিসেবে সামনে আসে, কিংবা যেটি আগ্রহের জায়গা, কোনটির দাম কমলো আর কোনটির দাম বাড়লো। এই জায়গা থেকে এবারের বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এবারের বাজেটটা তো আসলে নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট, সুতরাং জনগণের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা এবং এবার সরকারের যে নির্বাচনী ইশতেহার, তার একটা প্রতিফলন দেখার একটা প্রত্যাশা সবারই ছিল, এবং আমরা দেখছি যে সেটার অনেকাংশেই পূরণ হয়েছে। তারা নির্বাচনে যে বিষয়গুলো বলেছেন এবং এই বাজেটে যে 10টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেটার মধ্যে আমরা একটা সমন্বয় দেখতে পাচ্ছি। তবে এখানে অবশ্যই বলা যে এটা একটা বড় বাজেট, সবচেয়ে বড় বাজেট আমরা এটা দেখছি। তো
সেটা অবশ্যই চাহিদার দিক থেকে যদি আমরা চিন্তা করি, এত বড় জনগোষ্ঠীর একটা দেশ এবং এই বাজেটে আমরা পুনরুদ্ধারের বাজেট যেহেতু বলছি, তো সেখানে আমাদের প্রবৃদ্ধি বাড়ানো 6.5%, আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা, ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো এবং সবচেয়ে বিষয় যে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা, তো এই সবগুলো বিষয় যদি আমরা দেখতে চাই এবং একই সাথে এই বাজেটকে বলা হচ্ছে মানব উন্নয়নের বাজেট, কল্যাণমুখী অন্তর্ভুক্তিমূলক বাজেট, তো এই বৈষম্য নিরসন এবং এই বাজেটে আমরা এটাও দেখতে চাই যে একটা স্থিতিশীলতা আসবে। তো এত কিছু যখন আমাদের চাহিদা, তখন এরকম একটা বড় বাজেট তো অবশ্যই কাম্য। কিন্তু প্রতিবারের মতো এটাও আমাদের মনে হয় যে এই বাজেটে এখন রাজস্ব আয়ের যে বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, বিগত বছরগুলোতে আমরা বারবার দেখেছি সেখানে আমরা হোঁচট খেয়েছি। তো এখন এই বড় রাজস্ব আয় আসলে আমরা কতখানি সেটা সক্ষম হব গুলো করার, সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকটু আলোচনায় যেতে চাই, তবে তার আগে যুক্ত করে নিতে চাই ডক্টর সেলিম জাহান, অর্থনীতিবিদ, সাবেক পরিচালক ইউএনডিপি, তাকেও, এবং আমি জিয়াউর রহমান আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে এত বড় বাজেটের কথা বলা হচ্ছে, যেটি আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেট, এবং এখানে আমরা দেখছি যে সামাজিক সুরক্ষা খাতকে একটি বড় জায়গা দেয়া হয়েছে। এই যে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, এটি আসলে কিভাবে, এটি কত বড় চ্যালেঞ্জ আকারে সামনে আসতে যাচ্ছে? আসলে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো, আমাদের মতো যে বাস্তবতায় বাস করি, এই সংখ্যা আরও বাড়াতে পারলে ভালো হতো। কিন্তু সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো বড় ইস্যু না, দুটো ইস্যু। একটা হলো যে এই সুবিধাভোগী নির্বাচনটা কীভাবে হবে, ফেয়ারলি হবে কিনা, পক্ষপাতমূলক হবে কিনা, দলীয় লোকজন পাবে কিনা। অতীতে কিন্তু আমরা এই ধরনের অসংখ্য ঘটনা দেখেছি। ইভেন এই বর্তমান সরকারের সময়ে আমরা ডেপুটি স্পিকারকে বলতে শুনেছি যে তার এলাকায় যে কার্ড দেওয়া হয়েছে, সে কার্ডের ক্ষেত্রে কিছু অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। উনি বলেননি যে অর্থের বিনিময় হয়েছে, কিন্তু নির্বাচনটি সঠিক হয়নি। সুতরাং এই যে একটি জায়গা চ্যালেঞ্জ, সেটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমি কার্ড দেওয়া তো একেবারে যে পারছে না তাকে আমি কার্ড দিয়ে সহায়তা করছি, এই ধরনের পরিবেশ যেন তৈরি না হয়। আগামীতে যেন আরও কম মানুষকে কার্ড দিয়ে আমি পারি, ঠিক আছে, মানুষের মৌলিক জায়গাগুলো, অর্থনৈতিক সক্ষমতার জায়গাগুলো যেন এমনিতেই ভালো, আয় রোজগারটা ভালো জায়গায় থাকে, সেই চ্যালেঞ্জটা বেশি নিতে পারলে বেশি ভালো হয়। এটি হচ্ছে বিষয়। তো যেহেতু প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার ছিল বা তার ব্রেইন চাইল্ড, উনি 2-3 ধরনের কার্ড চালু করেছেন, এবং এই ধরনের কার্ডের উদাহরণ আমরা ভারতের পশ্চিমবাংলায় প্রচুর দেখেছি। গৃহিণীদের জন্য কার্ড, কন্যা যোজনা কার্ড বা এই ধরনের নানা ধরনের কার্ড অন্যান্য রাজ্যেও কিছু আছে। তো এটা ভালো যে একটা শুরু হয়েছে। কিন্তু পাশাপাশি আমার কাছে যেটা মনে হয়েছে যে এর আগেও যে কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় কিছু ছিল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী বা আপনি বলেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য যে ভাতা, সেই জায়গাগুলো কিছু বাড়ানো হয়েছে। এই জায়গাটা নিয়ে আমার একটুখানি আপত্তি আছে। সেটি হচ্ছে যে এই যে জায়গাটা যখন শুরু করেছিল তখন আমি আপত্তি করেছিলাম, এখনও সেটা হলো যে এক ধরনের তামাশার মতো হয়ে গেছে। একটা মানুষকে ভাতা দিচ্ছেন 600 টাকা মাসে, প্রতিদিন 20 টাকা, 3 বেলা যদি 3টা রুটিও খেতে হয় তা তো 30 টাকা লাগে, আপনি 20 টাকা করে একটা দিচ্ছেন। এটা এইভাবে আসলে তাচ্ছিল্য করার কোনো মানে হয় না। সুতরাং তাদের ভাতাটাও একটু বাড়ানো দরকার ছিল। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে আমাদের সম্পদের লিমিটেশনস আছে, আমি অল্প সম্পদের মধ্যে করার চেষ্টা করছি, আর সম্পদের লিমিটেশনস আছে, কিন্তু আপনি দরিদ্র মানুষের সময় শুধু সম্পদের এই সীমাবদ্ধতার কথা বলবেন কেন? আপনি বড় লোকদের জন্য এই জিনিসটা দেখেন না কেন? আপনি ক্যাপাসিটি চার্জের নামে যে লুণ্ঠন হয়েছে গত 17 বছরে, বিশাল লুণ্ঠন হয়েছে, সেই লুণ্ঠন থেকে আমরা বের হতে পেরেছি? এখন তো আমাকে ভর্তুকি দিতে হচ্ছে, এখন আমাকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। সরকার কিন্তু বাজেটে এই রূপরেখা দেয় না যে আগামী 5 বছরের মধ্যে আমি ক্যাপাসিটি চার্জ 0-তে নামিয়ে নিয়ে আসবো, এই বিকল্প আমি তৈরি করব। সুতরাং আপনি এখান থেকে কিছু কাটছাট করে ক্যাপাসিটি চার্জ যদি 20,000 কোটি টাকা কমাতে পারতেন, সেটিও যদি বরাদ্দ দিতেন, তাহলে কিন্তু আপনি সবার ভাতা দ্বিগুণ করতে পারতেন। আমি আপনাকে একটু থামাতে হচ্ছে, আমি একটু যেতে চাই সেলিম জাহান স্যার আপনার কাছে। আমরা এবারের বাজেটে যেটি দেখলাম যে প্রায় 60টি কৃষি পণ্যে কর এবং ভোগ্যপণ্যে কর ছাড় দেওয়া হয়েছে, শিশু খাদ্যে এবং স্বাস্থ্য খাতেও বেশ কিছু কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে আমরা এও দেখছি বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বেড়েছে। খাদ্যপণ্য, ভোগ্যপণ্যের দাম কি আসলে নিয়ন্ত্রণে থাকবে? এটা সুন্দর প্রশ্ন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে কর ছাড় দেওয়া যেটা হয়েছে, একটা দাবি ছিল অর্থনীতিবিদদের কাছ থেকে, বিশেষজ্ঞদের কাছ থেকে, এবং সাধারণ মানুষেরও প্রত্যাশা ছিল যে এটা একটা স্বস্তির বাজেট হওয়া দরকার, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিভিন্নভাবে কর ছাড় দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কর ছাড় দেওয়ার পরে যে মূল্যটা যেখানে গিয়ে দাঁড়াবে সেটা স্বস্তির হবে কিনা। আমরা জানি যে বাজারে মূল্য যেভাবে নির্ধারিত হয় তার নানান রকমের গতিময়তা আছে, তার নানান প্রতিবন্ধকতা আছে, তার নানান রকমের অন্তরায় রয়েছে। কর ছাড় দেওয়ার মানেই যে
ওই সমস্ত জিনিসের মূল্য কমে যাবে এবং ক্রেতারা একটা স্বস্তির মধ্যে থাকবেন, সেটা কিন্তু নয়। সুতরাং আমার মনে হয় যে এই কর ছাড় যেটা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি এবং মূল্যের কারণে জনগণের জীবনে যে জাতীয় অস্বস্তি এবং যে জাতীয় একটা চাপ আছে, সেই চাপগুলো দূর করার জন্য কাঠামোগত যে পরিবর্তনগুলো সেগুলো করা দরকার। কিন্তু তার মানে কি আপনার কি মনে হয় যে নতুন সরকারের প্রথম বাজেট জনতুষ্টির কথা মাথায় রেখে নানা ধরনের এইরকম সংখ্যা কিংবা এই যে ছাড় দেয়া এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে, নাকি এগুলো সবই বাস্তবমুখী বলে মনে করেন? যে কোনো বাজেটই সরকার যখন দেন তার দুটো দিক থাকে, একটা জনতুষ্টির দিক থাকে, কারণ বাজেট একটা রাজনৈতিক দলিলও বটে, এবং একটা সরকার যখন এসে প্রথমে যে বাজেটটা দিচ্ছেন তার নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো আছে তার কিছু কিছু প্রতিফলনে বাজেটে থাকবে। কিন্তু পুরো বাজেটটা একটা জনতুষ্টির ব্যাপার হতে পারে না, কারণ বাজেট কোনো জনপ্রিয়তার একটা দৌড় নয়। বাজেটে কতগুলো কঠিন বিষয় সামনে রেখে আগামী 1 বছরের জন্য একটি দেশের অর্থনৈতিক দিক নির্দেশনা সেখানে দেওয়া হচ্ছে। সুতরাং আপনি যদি বলেন যে জনতুষ্টির ব্যাপারটি থাকবে কিনা, আমি মনে করি থাকবে, কিন্তু তারপরে যে সমস্ত বিষয়গুলো অত্যন্ত বস্তুনিষ্ঠ, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, মানব কল্যাণ এবং মানুষের জীবনের মান উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত, সেই ব্যাপারগুলোকে জনতুষ্টির দিক থেকে দেখলে চলবে না। এবং আমরা এটাও জানি যে বর্তমান সময়ে জনপ্রত্যাশা অত্যন্ত উচ্চে, এবং এটাও প্রত্যাশা করার কোনো কারণ নেই যে 1 বছরের মধ্যে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা আছি তার কিছুটা দেশজ, কিছুটা বাইরে থেকে এসছে, তার সমস্যার সমাধান হয়ে যাবে। যেটা আমরা দেখতে চাই যে আগামী 1 বছরের মধ্যে সরকার এই বাজেটের ব্যাপারে, তার আয় ব্যয়ের ব্যাপারে যে সমস্ত কথা বাজেটে বলেছেন সেগুলোর বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। যদি 6 মাস পরে দেখা যায় যে যে সমস্ত কথা বলা হয়েছে সেই সমস্ত কথার সঙ্গে বাস্তবায়নের গতি, প্রকৃতি, প্রবণতা তার সঙ্গে একটা ফারাক আছে, তখনই আসলে বোঝা যাবে যে এই বাজেটটা সত্যিকার অর্থে জনকল্যাণের দিকে যাচ্ছে না। জি, থাকবেন আপনি আমাদের সঙ্গে। আমি একটু রুমানা হক আপনার কাছেই যেতে চাই যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 30% মতো বাড়ানো হয়েছে, এবং এটি প্রতিবার বাজেটের ক্ষেত্রে বলা হয় যে যারা নিয়মিত কর দেন তাদের উপরে করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানো হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই জায়গাতেও ঘাটতির জায়গা দেখি। এবার কি তার কোনো পরিবর্তন, কিংবা এটি আসলে কেন হয় না? প্রথমত যেটা যে আমরা যেই নির্দিষ্ট সংখ্যক যারা কর দেন আমরা তাদের উপরেই করের বোঝাটা চাপিয়ে দিই। আমাদের যাদের টিন আছে তাদের একটা বড় অংশ কিন্তু তারা আসলে কর দিচ্ছেন না, আর এর বাইরেও অনেকে আছেন যাদের টিন নাই কিন্তু হয়তো তাদের কর দেওয়ার সক্ষমতা আছে, তাদেরকেও আমরা কর জালের আওতায় আনতে পারছি না। সুতরাং কর জালের আওতাটা কিন্তু আমরা বাড়াতে পারছি না দীর্ঘদিন ধরে। তো এখানে এইবার যেটা দেখছি যে তারা কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছেন, যেমন ডিজিটালাইজ করার কথা বলেছেন, যে বিভিন্ন দ্রব্যতে যেমন কিউআর কোড বসানো হবে, ডিজিটাল ব্যানরোল, ট্যাক্স স্ট্যাম্প এগুলো বসানো হবে। এটাতে যদি সত্যি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে হয়তো একদম আমরা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিকোণ থেকে যদি বলি যে একদম ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং, একদম প্রোডাকশন থেকে শুরু করে একদম ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত তারা যদি এটা ট্র্যাক করতে পারে তাহলে যেখানে তার কর আরোপ করা হয়েছে সেখান থেকে হয়তো আদায় কিছুটা বৃদ্ধি পাবে। সেই সাথে আরও দেখছি যে আমাদের যেহেতু একটা বড় ইনফর্মাল সেক্টর, সেটাকে আসলে কিভাবে কিছুটা হলেও করের আওতায় আনা যায় সেটার একটা চেষ্টা দেখতে পাচ্ছি, যে আমরা দেখছি খুচরা বিক্রেতাদের অগ্রিম করের বিষয়টি এই প্রসঙ্গেও আসতে চাই, কিন্তু একটু জানতেও চাই যে 17 কোটির মতো আমাদের ব্যাংক হিসাব রয়েছে, সেখানে বলা হয়েছে যে টিন সার্টিফিকেট, নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট করতে হলে টিন সার্টিফিকেট জমা দিতে হবে। তার মানে কি এটিও একটি করের যে আওতা, এটি বাড়ানোর একটি প্রক্রিয়ার অংশ? অবশ্যই এটি তার বাড়ানোর প্রক্রিয়ার অংশ। এবং আরও একটি দেখবেন আপনারা বলা হয়েছে যে এনবিআর বিভিন্ন যে ডেটাবেসগুলো আছে বিভিন্ন মন্ত্রণালয় সেটাকে একটা সমন্বয় করার চেষ্টা করছে। অর্থাৎ কি যে আমার যারা কর দেওয়ার যোগ্যতা আছে তারা আসলে সবাই এই টিন সার্টিফিকেট আছে বা কর দিচ্ছে কিনা সেটাকে একটা ট্র্যাক করার জন্য তারা কিন্তু এই ডিজিটালাইজ পদ্ধতির কথা বলেছেন। তো এগুলো কিছুটা আশাব্যঞ্জক, কিন্তু এখানে এই যে কর আহরণের যেই বড় একটা এবার যে লক্ষ্যমাত্রা সেটার জন্য তো আসলে এনবিআরেরও সেই দক্ষতা দরকার। তো তারা কি আসলে তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য সে যথাযথ বাজেট রেখেছে কিনা সেটাও আমার একটা প্রশ্ন, কারণ তারা তাদের এক্সিস্টিং যেই জনবল আছে এবং তাদের এক্সিস্টিং যেই সিস্টেম আছে এটা দিয়ে যদি তারা এই এত বড় কর
আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তাহলে আমার মনে হয় এখানে একটা দুর্বলতা থাকবে। সুতরাং তাদেরও আসলে দক্ষতা বৃদ্ধিটা প্রয়োজন। এটি কি এনবিআর এর লোকবলের সংকট, নাকি যারা কর আওতায় আছেন তাদেরকেও এক ধরনের আগ্রহ কিংবা তাদের বাধ্যবাধকতার মধ্যে আনার যে প্রক্রিয়া সেটির দুর্বলতা? যে রোমান, আপনার কাছে কি মনে হয়? দীর্ঘদিন তো আমরা এই আলোচনা শুনি, শেষ পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় কিংবা যে টার্গেট নির্ধারণ করা হয় সেটি তো আসলে পূরণ হয় না। আসলে এটা বিশ্বজুড়ে কিন্তু মানুষের একটা মৌলিক প্রবণতা হচ্ছে, মানুষ পেতে চায়, দিতে চায় না। সুতরাং আমাদের মতো দেশে এটা আরও বেশি। সেই জায়গায় দুটি উপায় হতে পারে যে আপনি মানুষকে কাছ থেকে টাকা নেওয়ার। একটি হচ্ছে তাকে উদ্বুদ্ধ করবেন, তাকে বোঝাবেন, এটা তোমার নৈতিক দায়িত্ব। পাশাপাশি হচ্ছে তুমি যে অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করো, রাষ্ট্রে তোমাকে সুযোগ সুবিধাগুলো এনশিওর করবে, তোমার ব্যবসার জন্য হোক, তোমার নিরাপত্তার জন্য হোক, সেগুলোর জন্য কিন্তু কর দিতে হবে। তুমি যদি না সরকারকে কর দাও আর সক্ষমতা না পারে, তাহলে তোমার সুযোগ সুবিধাগুলো এনশিওর করতে পারবে না। এটার একটা দিক, উদ্বুদ্ধ করার দিক। আরেকটি দিক হচ্ছে যে আপনার আইনের প্রয়োগ। মুশকিল হচ্ছে যে বাধ্যবাধকতার মাধ্যমে, মুশকিল হচ্ছে যে দু জায়গায় আমাদের ঘাটতি আছে। আমাকে উদ্বুদ্ধ করবেন, আমি চোখের সামনে কি দেখছি? আমি দেখছি যে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়, আমাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ছিল, আমার নিরাপত্তা, আমার স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত, সেই সুযোগ সুবিধাগুলো আমি পাচ্ছি না। আপনি ধরেন, একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, ঈদের সময় প্রতি বছর মানুষের 18 ঘন্টা 20 ঘন্টা লাগে, এগুলো আমরা জানি, দিনের পর দিন জানি। এটা কি কখনো অ্যাড্রেস করা হয়েছে? ঢাকা শহর টেসলা নামের যে 3 হুইলার আছে, যাই কোনো ট্যাক্সও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, ঢাকা শহরে এখন একটা অচল অবস্থা হয়ে যাচ্ছে। এটা কোনো কেউ অ্যাড্রেস করছে? আমি গত মাসে সিলেট থেকে এসেছি 21 ঘন্টায়, এবং রাত্রেবেলা আমি রওনা হয়েছিলাম যাতে আমি যানজটটা এড়াতে পারি, তাতেও আমার 21 ঘন্টা লেগেছে। রাস্তায় এসে আমি 5 ঘন্টা আটকেছিলাম রাস্তার মধ্যেই। এই যে একটা বাস্তবতা, তাহলে আমার কেন ইচ্ছা হবে যে আমি ট্যাক্স দেবো? কিংবা আমার মতো যারা আছে, কিংবা যিনি গাড়ি চালান, ইনি ভাববেন যে আমার জন্য এআই যুক্ত ক্যামেরা আছে, আমার জন্য ফাইন আছে, সবই আছে, কিন্তু টেসলার জন্য কিছু নাই, ওর জন্য আমি রাস্তায় ডিস্টার্ব হই। এই যে সামগ্রিকভাবে, কিংবা রাস্তায় যে কোনো সময় মব হচ্ছে, মারধর হচ্ছে, মানুষ তুলে নিয়ে যাচ্ছে। কালকে ভৈরব, আমার বাড়ি অবশ্য, আমি দুঃখের সাথেই বলছি, ভৈরবে 2 গ্রুপের মধ্যে একটু ছোট্ট মারামারি, আপনার বাস স্ট্যান্ড বন্ধ করে দিল 7 ঘন্টা। ঢাকা, সিলেট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন রোডে নানাভাবে আপনাকে ভুগতে হচ্ছে। 1 সপ্তাহ আগে, হ্যাঁ, লজ্জার সাথে আমি বলছি, 1 সপ্তাহ আগে 2 পাড়ার মধ্যে গন্ডগোল হলো, স্টেশন বন্ধ হয়ে গেল, 7 ঘন্টা স্টেশনে কোনো ট্রেন চলাচল করতে পারে না। আমার যে লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সেটা কি এনশিওর করতে পারছে? একটা সমস্যা হয়েছে, আমি আধা ঘন্টার মধ্যে সলভ করে ফেলবো। তাহলে এই যে 2 পাড়ে আটকে ছিল অসংখ্য যাত্রী, তাদের মধ্যে কি ফিলিংসটা হয়েছে? যে আপনার কথা শুনবো। ডক্টর সেলিম জাহান, আপনি মনে হয় কিছু যুক্ত করতে চাচ্ছিলেন। না, আমি করের ব্যাপারে যে প্রশ্নটি এসছে, আমি সবসময় মনে করি যে কর ব্যাপারটি শুধু প্রায়োগিক ব্যাপারও নয়, প্রযুক্তিগত ব্যাপারও নয়, আইনেরও ব্যাপার নয়। কর শেষ পর্যন্ত কিন্তু এটা একটা রাজনৈতিক অর্থনীতির ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে, কর যখন আপনি আরোপ করছেন, তখন প্রথম যে কথাটা কর যিনি দিচ্ছেন তার মনে থাকবে যে আমার কর দিতে কোনো অসুবিধে নেই, কিন্তু যার জন্য আমি কর দিচ্ছি রাষ্ট্রের কাছ থেকে সেই সেবাগুলো আমি পাচ্ছি কিনা। সাধারণ মানুষের হচ্ছে এটা সবচেয়ে বড় প্রশ্ন। কর দিতে তারা প্রস্তুত, কিন্তু তারা সেবাটা পাচ্ছে কিনা। দ্বিতীয়ত, আমরা যে বলছি যে মানুষের উপরে কর বসছে, এই মানুষ তো একটা সমসত্তা সম্পন্ন গোষ্ঠী নয়। এখানে প্রান্তিক মানুষ আছেন, এখানে দরিদ্র মানুষ আছেন, এখানে মধ্যবিত্ত মানুষ আছেন, এবং আমরা জানি যে এখানে উচ্চবিত্তের মানুষও আছেন। কর যখন আরোপ করা হয়, তখন তার একটা যৌক্তিকীকরণ কি করা হয় যে উচ্চবিত্তের উপরে আপনি কর যতটা বসাচ্ছেন, ঠিক সেইভাবে আপনি প্রান্তিক মানুষকে, দরিদ্র মানুষের উপরে বসাচ্ছেন কি? আমাদের কর ব্যবস্থায় আমাদের নির্ভরতা হচ্ছে অপ্রত্যক্ষ করের উপরে, পরোক্ষ করের উপরে, প্রত্যক্ষ করের উপরে নয়। পরোক্ষ করের যে অভিঘাত, সেটা সাধারণ মানুষের উপরে বেশি পড়ে। অতএব শেষ পর্যন্ত আপনি একটা সুষম, দক্ষ এবং সেখানে দৃশ্যমান ও দায়বদ্ধ একটা কর ব্যবস্থা বসাতে পারবেন কিনা, সেটা আপনার রাজনৈতিক সিদ্ধান্তের উপরে নির্ভর করে। রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে যারা জড়িত, তারা এটাকে মেনে নেবেন কিনা, সেটার উপরে সিদ্ধান্ত, সেটার উপরে। ডক্টর সেলিম জাহান, আপনি থাকবেন, আমরা একটু আপনার কাছে আরও একবার ফিরব, তবে তার আগে আমরা একটু বিরতিতে যেতে চাই। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আমি রেখে যেতে চাই, সেটি হচ্ছে করের আওতা বাড়ানোর জন্য সরকার এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরেও কর আরোপের এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এবং তথ্য বলছে সেই সংখ্যা প্রায় 70 লাখের কাছাকাছি। ফিরছি একটি বিরতির পর।
স্বাগত নির্বাচিত খবরে। যে প্রশ্নটি আমি রেখে গিয়েছিলাম যে জিয়াউর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, করের আওতা বাড়ানোর জন্য যে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে হাজারে 2 টাকা সিদ্ধান্ত হয়েছে নেয়ার, এটি একটি নতুন সিদ্ধান্ত এবং এতে আসলে সংখ্যাটিও কিন্তু অনেক, প্রায় 70 লাখ ব্যবসায়ী সমিতির হিসাব বলছে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে। তো সেটি আসলে আমাদের এই যে বাজেট ঘাটতি মেটাতে কতটুকু প্রভাব ফেলবে, কিংবা ব্যবসায়ীদের কাছ থেকে কি এটি নিয়ে আসলে নেতিবাচক কোনো প্রতিক্রিয়া আসার সুযোগ আছে? আসলে পরিমাণটা তো অনেক, প্রস্তাবিত পরিমাণটা অনেক কম, সুতরাং মনে হয় না যে খুব বড় ধরনের প্রতিবাদ আসতে পারে যদি তাদের মধ্যে ভয়ের সঞ্চার না হয়। তারা যদি মনে করেন যে অল্প দিয়ে শুরু করবে, কদিন পরে আমার গলা চেপে ধরবে, তাহলে কিন্তু এক বড় ধরনের প্রতিবাদ করতেই পারে। তো আর আমরা এখনো জানি না আসলে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন কীভাবে হবে। এগুলো কি যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের, নাকি ট্রেড লাইসেন্স ছাড়াও আনুষ্ঠানিকভাবে যারা ব্যবসা করে সেসব প্রতিষ্ঠান আছে? অনেক প্রতিষ্ঠান আছে যাদের আসলে কোনো ট্রেড লাইসেন্সও নাই, কিন্তু মাসিক টার্নওভার হয়তো দেখা যাবে যে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে। সুতরাং আমরা যে কর জাল বাড়ানোর কথা বলছি, সেই জায়গায় এটা একটা নতুনত্ব বা এই দিকে আমরা যেতে হবে, খুঁজতেই হবে। কিন্তু পাশাপাশি কিছু জায়গায় মিসিং হয়ে যাচ্ছে, যে জায়গাটাগুলো আমরা অ্যাড্রেস ঠিক মতো করছি না। আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আপনি প্রোপাইটরশিপ, পার্টনারশিপ, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড, এই ধরনের এন্টিটির পরিমাণ 3 লাখের উপরে বাংলাদেশে। এই 3 লাখের মধ্যে কতগুলো প্রতিষ্ঠান রিটার্ন জমা দিচ্ছে, কতগুলো প্রতিষ্ঠান কর দিচ্ছে, এটা কিন্তু আমরা ঠিক জানি না। এবং এই প্রতিষ্ঠানগুলো বিশেষ করে যারা পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেইগুলোর অ্যাকাউন্টসগুলো দেখভাল করার জন্য এফআরসি তো করা হয়েছে যেন অডিটিং রিপোর্টটা ভালো হয়। অডিট রিপোর্টটা ভালো হলে আপনি যদি মুনাফা হালাল না করতে পারেন, তাহলে আপনি সরকারকে কর দিবেন। কিন্তু আমরা এই বাজারেও দেখিনি, এই পর্যন্ত কোথাও দেখিনি যে কীভাবে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা যায় কর জালের মধ্যে, এবং তাদের অডিটিং, বার্ষিক যে প্রতিবেদন, সেইগুলোকে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক করা যায়, যাতে কোম্পানিগুলো তার আয়কে আড়াল না করতে পারে। বেশিরভাগ কোম্পানি কিন্তু আয়কে আড়াল করে লাভজনক কোম্পানি নিজেকে লোকসান দেখাচ্ছে, দেখে কিন্তু সরকারকে কর ফাঁকি দিচ্ছে। একই উদ্যোক্তারা আবার দেখবেন নতুন নতুন ভেঞ্চার তৈরি হচ্ছে। তো যদি ব্যবসায়ী লসই হয়ে থাকে, তাহলে নতুন নতুন ভেঞ্চার কিভাবে হয়? সুতরাং আমার মনে হয় যে শুধুমাত্র ক্ষুদ্র অডিটেরও মনে হয় একটি জরুরি তাগিদটা আপনি দিচ্ছেন। কিন্তু একইভাবে আমি এই একই প্রশ্নটি আমি রুমানা হক আপনাকেও করতে চাই, যে এই যে 70 লাখ যারা খুচরা ব্যবসায়ী, হাজারে 2 টাকা খুব বেশি কি? এখন আমি একইভাবে বলবো, একটু আগে একটু যদি আরেকটু বলার সুযোগ দেন, সেগুলো আমাদের তো একটা বড় ইনফর্মাল সেক্টর, কোনো না কোনোভাবে আমাদেরকে তো এই কর জালের আওতায় আনতে হবে, এবং সেটা একবারে হয়তো হবে না, এটা ধাপে ধাপে হয়তো করতে হবে। তো সেক্ষেত্রে একটা জায়গাতে তো শুরু করা প্রয়োজন, এবং এখানে তাদেরকে সেন্সিটাইজ করাও প্রয়োজন, যেটা একটু আগে ডক্টর সেলিম জাহান চমৎকারভাবে বলেছিলেন, যে তাদেরকেও বোঝানো যে তোমারও একটা দায়িত্ব আছে। তো সেই নাগরিক হিসাবে, নাগরিকের দায়িত্ব হিসাবে, তো সেখানে আমাদের কিন্তু এইটা শুরু করতে হবে। এবং শুধুমাত্র এই খুচরা বিক্রেতা না, এরকম আরও যারা আছেন যে একটু যাদেরকে আমরা এই কর জালের আওতায় আনতে পারি, ক্রমান্বয়ে তাদের কাছে যেতে হবে। এখন এখানে আপনি যেটা প্রশ্নটা করেছেন যে এই যে করটা বসানো হয়েছে সেটা আসলে একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, তো এটা আমরা হয়তো নিশ্চয়ই আরও বক্তা আছেন তাদের কাছ থেকে শুনবো তাদের পার্সপেক্টিভটা। কারণ যখনই যেহেতু তারা একদমই ক্ষুদ্র ব্যবসায়ী, এবং তাদের জন্য হয়তো তারা মনে করতে পারে এটা করের বোঝা তাদের উপর বেশি, কিন্তু এই ধরনের কর যখন বসানো হয় তখন তারা কিন্তু আবার এটাকে শিফট করে দেন আলটিমেটলি ভোক্তার উপরে, এবং তখন কিন্তু সেটা আসলে বোঝাটা চাপে ভোক্তার উপরে, এবং দ্রব্যমূল্যের দাম বাড়ে, অথবা এই যে আমরা মূল্যস্ফীতির চাপে ভোক্তার জনজীবন যে অতিষ্ঠ, সে আরও বেশি এই চাপটা পড়বে। তো এখন এখানে আসলে আমাদের একটা ব্যালেন্স করাটাই হলো এখন একটা চ্যালেঞ্জ, যে একদিকে আমি ভোক্তার তার মূল্যস্ফীতি কমাতে চাই, আমি তার ব্যয় সক্ষমতা বাড়াতে চাই, ক্রয় সক্ষমতা বাড়াতে চাই, আর অন্যদিকে আমরা চাচ্ছি যে এই কর জালটা বাড়ানো। তো এইটা এখন দেখার বিষয় যে কিভাবে এটা ব্যালেন্স হয়। যে প্রক্রিয়াটি নেওয়া হয়েছে এই যে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর নেওয়ার জন্য, ডক্টর সেলিম জাহান আপনি যদি আমাকে শুনতে পারেন, বলা হচ্ছে এই খুচরা ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে যখন পণ্যটি কিনবে, ও কেনার সময় আসলে সেই টাকাগুলো রেখে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা কি আসলে স্বচ্ছ হবে, কিংবা এখানে আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখেন কিনা এই প্রক্রিয়াটির মধ্যে? না, এটা তো প্রক্রিয়ার মধ্যে তো বুঝতেই পারা যাচ্ছে যে এটা জটিল প্রক্রিয়া। এটা নানান রকমের মাত্রিকতা আছে, নানান রকমের প্রকৃতি আছে। আমরা যাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলছি, তার কেউ কেউ একেবারেই অনানুষ্ঠানিক খাতে, কেউ কেউ মোটামুটিভাবে আনুষ্ঠানিক খাতে আছেন। অতএব এখানে আপনি যে করটা বসাচ্ছেন তাদের উপরে, এটা বসানোর সঙ্গে সঙ্গে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথম বিষয় নিশ্চিত করতে হবে, এই করটা বসানোর সঙ্গে তাকে রাষ্ট্র কি সুবিধা দিচ্ছে সেটাও কিন্তু খুব দৃশ্যমান
করতে হবে যে আমি কর নিচ্ছি শুধুমাত্র আমার করের পরিমাণ বাড়ানোর জন্য, আমার বাজেট ঘাটতি কমানোর জন্য, তা নয়। আমি কর নিচ্ছি, আপনারা কাজ করছেন অনানুষ্ঠানিক খাতে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে, আমি রাষ্ট্র হিসেবেও আপনাদের কিছু কিছু সুবিধা দেবো। এক। দ্বিতীয়ত, এটার একটা মূল্যায়ন হওয়া দরকার যে এখানে যাদেরকে আপনি কর জালের মধ্যে বা করের ভিত্তির মধ্যে আনছেন তাদের প্রকৃতি কি কি রকমের, এবং এখানে যে প্রক্রিয়াটি আছে, ক্রমানুক্রমিক যে প্রক্রিয়াটি আছে, সেটার কোথায় কোথায় প্রতিবন্ধকতা থাকতে পারে, কোথায় কোথায় অন্তরায় থাকতে পারে, সেই বিষয়গুলো আমার মনে হয় নিরীক্ষণ করা দরকার। আর তৃতীয় হচ্ছে যে এই জাতীয় ক্ষুদ্র এবং মধ্যম ব্যবসায়ীদের যে সমস্ত হিসাবপত্র তারা রাখেন সেগুলো কিভাবে নিরীক্ষিত হয়, কিভাবে সেগুলোর প্রতিবেদন তৈরি করা হয়। সুতরাং এই পুরো ব্যাপারটিকে, অর্থাৎ প্রক্রিয়াগত ব্যাপারটিকে যদি আমরা দেখি এবং দেখার পরে যে এটাকে যদি আমরা আমাদের এই কর জাল বা কর ভিত্তি তার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা বাজেট ঘাটতি কমানোর জন্য যে একটা বিরাট একটা ভূমিকা রাখবে এটা আমি মনে করি না। কিন্তু মোটামুটি ভাবে যে যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, রাষ্ট্রের কাছ থেকে নানান রকমের সেবা যারা পাচ্ছেন, সুবিধা যারা পাচ্ছেন, নীতিমালার সুবিধা যদি কেউ পেয়ে থাকেন, ঋণের সুবিধা পেয়ে থাকেন, তাহলে তাকে কর দিতে হবে। এই জাতীয় একটা মূল্যবোধ কিন্তু আমাদের দেশে সৃষ্টি করতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর সেলিম জাহান আমাদের সঙ্গে এই সময় যুক্ত হওয়ার জন্য, এবং সব শ্রেণী মানুষের কল্যাণের কথা চিন্তা করেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, করের ক্ষেত্র অনেক বড় করা হয়েছে যা সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাজেট কিভাবে বাস্তবায়ন করা হবে তার কোনো নির্দেশনা নেই। লক্ষ্যমাত্রা অর্জন করাই কঠিন হতে পারে বলে মনে করছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেছেন, তাদের বক্তব্য শুনে আসি। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। এর মধ্যে অনেক কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপগুলো আমরা কেউ চিন্তাও করতে পারে না। যেমন এখানে যে ফ্যামিলি কার্ড যেটা করা হয়েছে, এটা ফ্যামিলি কার্ডটা একটা বিশাল ব্যাপার, এবং সেটা আগামী অর্থ বছরে প্রায় 41 লক্ষ পরিবার প্রধান মহিলার হাতে এটাকে কার্ডটাকে তুলে দেওয়া হবে। এরপরে এটা বাড়তে থাকবে এবং একটা সময় আসবে যখন পুরোটাই কাভার করা হবে। নিয়ম মাফিক বাজেটটা পেশ করা হচ্ছে। এই বাজেটে কিছু ভালো জিনিসও আছে, আবার কিছু এমন জিনিস আছে যেটা না হলেই চলতো। করের ক্ষেত্রটা অনেক বড় করে দেওয়া হয়েছে। গরিব মানুষের, ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও করের আওতাটা বৃদ্ধি করার কারণে আমার মনে হয়েছে যে এটা না করলে করটা বাজেটটা ভালো হতে পারে। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। তার মানে আপনি যদি দুদক সংস্কার না করেন, আপনি বিচার বিভাগ সংস্কার করতেছেন না, ফলে এই বড় বাজেটের মধ্যে বড় দুর্নীতির যে সুযোগ তৈরি করা হবে সেটাকে আপনি কিভাবে জবাবদিহিতার আওতায় আনবেন। সরকার মুখে অনেক কিছুই বলতেছে, আপনি তার বাস্তবতা দেখে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা কমেন্ট করতে হবে। অর্থনীতির গণতান্ত্রিকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাত নির্ভর একটা প্রবৃদ্ধি এবং সুশাসন, সেগুলো জোর দেওয়া হয়েছে, সেগুলোর কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেটার অনুমিতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। লক্ষ্যমাত্রা, যদি আমি রাজস্বের লক্ষ্যমাত্রা ধরি, সেটি কি আসলে বাস্তবসম্মত নয় বলে? একেবারেই অবাস্তব। আমাদের এত বছরকার অভিজ্ঞতা তাই বলে। আপনি সাধারণত এনবিআর তার যে রাজস্ব যে প্রবৃদ্ধি সাধারণত হয় 15% আশেপাশে, আর এইবার যে রাজস্ব ঘাটতি আছে এটাকে বিবেচনায় নিয়ে আপনি যদি নতুন যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তাহলে 40% মতো প্রবৃদ্ধি লাগবে। এটা তো অসম্ভব। আর কি কারণে অসম্ভব? যদি একটা সাধারণ সময় হতো তাহলে আপনি কিছুটা ভালো একটা অ্যাচিভমেন্ট আপনি করতে পারতেন, কিন্তু আপনি তো একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন, এবং এখনও সেই অর্থনীতি হচ্ছে রিকভারির চেষ্টা চলছে, এখনও মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, আবার নতুন করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। এই এমন একটি অবস্থার মধ্যে আপনার গত
অন্তর্বর্তী সরকারের সময় দেশে একেবারেই বিনিয়োগ ছিল না। এখনও যদি আপনি দেখেন সর্বশেষ রিপোর্ট অনুসারে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 5% নিচে। এমন একটি জায়গায় যদি ব্যবসা বাণিজ্য যদি ভালো না থাকে, আপনি রেভিনিউ কোথেকে আনবেন? আপনার যদি এক্সপোর্ট ভালো হয়, আপনার যদি ইম্পোর্ট ভালো হয়, তাহলে আপনি কাস্টমস ডিউটি পাবেন। আপনার যদি লোকালি পণ্য বিক্রি হয়, আপনি ভ্যাট পাবেন। কিন্তু পণ্যের তো চাহিদা কমে গেছে, যেহেতু দীর্ঘদিন ধরে আপনার উচ্চ মূল্যস্ফীতি চলছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। ক্রয় ক্ষমতা কমে গেলে চাহিদাও কমে যায়, স্বাভাবিকভাবে পণ্য বিক্রি কমে গেছে। তো পণ্য যদি বিক্রি কমে যায়, প্রতিষ্ঠানের যদি মুনাফা কমে যায়, একদিকে ভ্যাট সে দিতে পারবে না, বেশি আপনি পাবেন না। আবার মুনাফা কমে গেলে যায় তার যে কর্পোরেট ট্যাক্স যেটা গভর্নমেন্ট নিতে পারে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, সেই জায়গাও কম পাবেন। সব কিছু মিলে পরিবেশটা তো অনুকূল না। তো একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আপনি 40% মতো একটা জাম্পের আশা করেন, এটা একটা অসম্ভব একেবারেই। এখন তারপরেও যদি এই সরকার অ্যাচিভ করতে পারে, সেটা হবে একটা বড় ধরনের ঐতিহাসিক নিদর্শন। অন্যদিকে জামাতের বক্তব্য শুনছে, জামাতের নাবে আমিরের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন করের আওতা বাড়ানোতে মানুষের উপরে এক ধরনের চাপ সৃষ্টি হবে, সেটি না বাড়ালেই হয়তো ভালো হতো বলে তিনি বলছেন। রুমান হক, আপনার কাছে কি মনে হয়, আসলে কি মানুষের উপরে চাপ বাড়বে এবার? এখন কর যখন বাড়ানো হবে তখন অবশ্যই কোনো না কোনোভাবে তো কারো না কারোর উপরে চাপটা পড়বেই। এবং যখন কর বাড়ানো হচ্ছে সেটা তো অবশ্যই আমাদের মূল্যস্ফীতিতেও সেটার একটা প্রভাব পড়বে। কিন্তু এখন অন্যদিকে দেখেন, এবার যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষায় যে বিশাল বাজেটের কথা বলা হয়েছে, তাহলে আপনি যদি কর আহরণ না করতে পারেন, আপনি যদি আয় না বাড়াতে পারেন, তাহলে তো স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা আপনি কীভাবে এত বিনিয়োগ করবেন? এবং সেক্ষেত্রে আপনি তাহলে আবার আপনাকে ঋণের জালে পড়তে হবে। এবং এই বছরের আপনি দেখেন যে কি বিপুল পরিমাণ আমাদের পরিচালন ব্যয়ের একটা বড় অংশ তো আমাদের ঋণ পরিশোধে চলে যাবে। ঋণ পরিশোধ মানে কি? আসল না, সুদ পরিশোধে চলে যাবে। তা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রাখছি? এই শুধু ঋণের বোঝাটা। তো এখন আমাদের কর বাড়ানো বা কর জালের আওতা বাড়ানো, এটার তো আসলে বিকল্প নেই। আমাদেরকে তো আসলে সম্পদ আহরণ করতেই হবে। এখন আপনি বলতে পারেন যে আমরা যদি বিনিয়োগ আরও অ্যাট্রাক্ট করতে পারি বাইরের দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তো এখানে তো সেটার একটা পরিবেশ তৈরি করতে হবে। আমি শুধুমাত্র কর রেয়াত দিয়ে, কর ছাড় করে কিন্তু আমি বিনিয়োগ এভাবে অ্যাট্রাক্ট করতে পারবো না। আমাদের বিনিয়োগের যেই সমস্যাগুলো আছে, চিহ্নিত সমস্যাগুলো, সেগুলোকে আসলে আপনাকে দূর করতে হবে। একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। যে ধরনের হয়রানি হয় সেগুলোকে আপনার বন্ধ করতে হবে। এবং আমাদের এই যে আমাদের দেশে কস্ট অফ ডুইং বিজনেস যেটা বলে অনেক বেশি, এগুলো তো আমরা জানি। তাহলে কোথায় কোথায় আমার এই খরচটা হচ্ছে, কেন আমি একটা ওয়ান স্টপ সার্ভিস দিতে পারছি না, তো সেগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে, আমাকে বিনিয়োগ বাড়াতে হবে। আমি যদি বিনিয়োগ বাড়াই, আমি যদি কর্মসংস্থান সৃষ্টি করি, তাহলে এমনি আমার একটা বড় অংশের মানুষ হবে যারা আসলে কর দিতে পারবে। তখন কিন্তু আপনাকে আর কর বৃদ্ধি করতে হবে না, ওই রেটটা আপনি ঠিকই রাখতে পারবেন, কিন্তু আপনি যাদের উপর দিচ্ছেন সেই সংখ্যাটা বাড়ছে। তো আমরা না জনগণের সংখ্যা বাড়াতে পারছি যে কর দিতে পারবে, না আমি নতুন পণ্য পাচ্ছি যেখানে আমি নতুন ধরনের কর দিতে পারবো, কিছু হয়তো দেওয়া হয়েছে এই বছরও। তো যার জন্য হচ্ছে কি ওই যেই পণ্যগুলো আছে আর যেই মানুষ কর দিচ্ছে ওই তাদের উপরেই কর বৃদ্ধি করে আমরা তাদের উপর চাপ তৈরি করছি। কিন্তু যেটি বলা হয়েছে যে এই যে প্রায় 17 কোটি আমাদের যে ব্যাংক হিসেব, সেখানে কিংবা এই যে নতুন যারা করের আওতায় ঢুকছে, বিশেষ করে এই যে খুচরা ব্যবসায়ী কিংবা এই যাদেরকে এর মধ্যে যুক্ত করা পরিকল্পনা করা হয়েছে, তাতে কি আসলে কতটুকু আসতে পারে সেখান থেকে? যদি আমি একটি ধারণার জন্য আমি যদি জানতে চাই কিংবা একটা ধারণাই করতে চাই আমরা যে আসলে এখান থেকে সেই রাজস্ব এটা কত হতে পারে, এটা ধারণা করা খুব মুশকিল। তবুও আমার মনে হয় না যে 10-15 হাজার কোটি টাকার বেশি এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো তবুও মোভটা শুরু করছে, সেটা একটি ভালো। কিন্তু এর সাথে আপনার যে আপনি বললেন যে ব্যাংকের অ্যাকাউন্টে খুলতে গেলেই কিংবা যাদের আছে টিআইএন লাগবেই, এটা হয়তো রাজস্ব বাড়ানোর জন্য বা সবাইকে আওতায় নিয়ে আসার জন্য করা হয়েছে, সেটা একটা ভালো দিক। যেমন পাশাপাশি এটা একটা ভয়ঙ্কর একটি দিক আছে যেটা নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, আমাদের জনগোষ্ঠীর বড় অংশ কিন্তু অন্তর্ভুক্তির মধ্যে নাই, ফিনান্সিয়াল অন্তর্ভুক্তির মধ্যে নাই, কিন্তু আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে নাই। ইনফর্মাল ভাবে টাকা জায়গায় জমা করেন, টাকা ঘরে রাখেন, সমবায় সমিতি বা এই সেই নানা ধরনের আপনি দেখেছেন অতীতে বিভিন্ন সংগঠন প্রলোভন দেখে তাদের টাকা নিয়ে চলে গেছে। তো এই যে একটা অবস্থা, যারা আমানতকারী আছে একটা বড় অংশ কিন্তু গৃহিণী আছে, ছোট্ট ব্যবসায়ী আছে, যার মাসে হয়তো বড় জোর 20-30 হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়, এরকম একটা অবস্থা। সুতরাং আপনি গড়ে যদি সবার জন্য টিআইএনটা বাধ্যতামূলক করে দেন, তাহলে হবে কি যে আতঙ্ক তৈরি হবে, তাতে করে কিন্তু অনেক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে না। তাতে করে ব্যাংকের টাকা ম্যাট্রেসের নিচে চলে যাবে। আপনি তো সুখের নিচে চলে গেলে সেই টাকা কিন্তু আসলে অর্থনীতি কোনো কন্ট্রিবিউট করতে পারে না, সেটিকে বিষয়। এবং এই প্রবণতা কিন্তু অলরেডি শুরু হয়েছে অন্য কারণে। এই যে গত আওয়ামী লীগের শেষ সময় থেকে যে ব্যাংকিং সেক্টরের সমস্যা শুরু হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে অনেক ব্যাংক টাকা দিতে পারছে না, এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্কের কারণে কিন্তু
বিপুল পরিমাণ টাকা ব্যাংক থেকে উইথড্র হয়ে কিন্তু ঘরে চলে গেছে। অনেক মানুষ মনে করে আমার মুনাফা দরকার নাই, সুদ দরকার নাই, আমার আসল টাকা আমার কাছেই থাকুক, হেফাজত থাকুক। মাঝখানে একটু পরিস্থিতি উন্নতি হয়েছিল, এখন আমরা আবার দেখছি। এবং আপনি দেখেন ইসলামী ব্যাংকের যে ইস্যুটা নিয়ে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, সরকার দিক থেকেও কিছু আছে, আবার একটু রাজনৈতিক দলের দিক থেকেও দায়িত্বহীনতার মতো কিছু বিষয় আছে। কিন্তু যেভাবে হোক, ঘটনাটা হচ্ছে যে এটি একটি দৃশ্যমানভাবে একটা সংকট তৈরি হয়েছে মানুষের কাছে, এবং গ্রাহকরা হিড়িক শুরু হয়েছে টাকা তোলার। আপনি দেখেছেন পত্রপত্রিকায় এসছে 4,000 কোটি টাকা উইথড্র হয়েছে মাত্র 7 দিনের মধ্যে। এবং আজকে আমি ফেসবুকে আমার অনেক সাংবাদিক বন্ধু দেখেছি যে বলছে যে 10টা ভূতে ঘুরেও টাকা পাইনি। তো এই যে একটা অবস্থা, আপনি এমনিতেই রাজস্ব যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা যাবে না, এটা মোটামুটি আমি চাই পারুক, কিন্তু পারা যাবে না, এটা বাস্তবতা বলে। তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি বাজেট বাস্তবায়ন করতে চান, কাটছাট মোটা দাগে না করতে চান, তাহলে আপনি ব্যাংক ঋণ নিতে হবে। তো ব্যাংকে যদি আপনার টাকা না থাকে, তো ব্যাংক থেকে যদি তারপর আপনি টাকা নিয়ে যান, তো বেসরকারি খাতে তো পাবে না। এই যে একটি বাস্তবতা, তো আপনাকে তো ব্যাংকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। 11 বছরের মতো, আমি একটু বলে রাখি, প্রায় 11 বছরের মতো সরকারি কর্মকর্তাদের বেতন বাড়েনি। সর্বনিম্ন 8,000 টাকা যার ছিল, নবম স্কেলে তাদেরকে 20,000 টাকা, আর যাদের 70,000 টাকার উপরে ছিল তাদেরকে 1,60,000 টাকার মতো করা হচ্ছে। এই যে যখন প্রায় দ্বিগুণের মতো বেতন বাড়বে, তখন সাধারণ ভোক্তা যারা আছেন কিংবা বাজারেও এর এক ধরনের প্রভাব পড়ে। কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়েও একটু আলোচনায় আসতে চাই। তার আগে আরও একবার বিরতিতে যেতে চাই। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবরে। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি, নবম পে স্কেলের বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রী। আজকে এই ঘোষণাটিও দিয়েছে। এটি আসলে একে তো অবশ্যই বেতন বৃদ্ধির দরকার রয়েছে, এবং প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধি হচ্ছে। আমাদের যে মূল্যস্ফীতি, সেটির কি একটা প্রভাব এই বেতন বাড়ানোর মধ্যে দেখতে পান কিনা? নিঃসন্দেহে। কারণ কি, যিনি বাড়তি বেতন পাবেন তিনি যে বাজারে যাবেন, আমি সাধারণ মানুষ একই বাজারে কিন্তু জিনিস কিনতে যাবে। যখন তার হাতে টাকা বেশি থাকবে, সে কিন্তু বেশি দামে জিনিস কিনতে পারবে বা চাইবে, এবং তার কিন্তু একটা চাহিদা তৈরি হবে। এর ফলে বাজারে একটা ইম্প্যাক্ট হবে, এবং তাতে করে যেটা হবে যে সাধারণ মানুষ, আপনি জনগোষ্ঠীর ছোট্ট একটা অংশকে আপনি হ্যাপি করছেন বেতন ভাতা বাড়িয়ে দিয়ে, কিন্তু বড় একটি অংশ কিন্তু দীর্ঘদিন ধরে জীবনে নাবিশ্বাস উঠে গেছে উচ্চ মূল্যস্ফীতির কারণে, এবং তাদের কিন্তু মজুরি বাড়েনি। আপনি সর্বশেষ বিবিএস-এর একটা প্রতিবেদনে দেখা গেছে যে যেই হারে গত 5 বছর যেই হারে আপনার মজুরি বেড়েছে, তার চেয়ে বেশি হারে মূল্যস্ফীতি বেড়েছে। তাহলে আপনার তো আয় খেয়ে ফেলছে। কোথায় আপনার আয়ও বাড়ার কথা ছিল? তো আপনি একজনের আয় কমে যাচ্ছে, আরেকজন আপনি আয় বাড়িয়ে দিচ্ছেন। তার মধ্যে এক ধরনের বৈষম্য তো তৈরি হচ্ছে, অসমতাও তৈরি হচ্ছে, এবং অসমতা বৈষম্য নিয়েও আমরা অনেকদিন কথা বলছি। সুতরাং আবার এটা হয়তো ভ্যালিড জায়গা যে 11 বছর বেতন ভাতা বাড়বে না। তো সেক্ষেত্রে আপনার অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে কিভাবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। শুধুমাত্র যে আপনি কিছু জায়গায় কি আমদানি শুল্ক কমালেন, ভ্যাট কমালেন, কিংবা অগ্রিম কর কমালেন, প্রত্যাহার করলেন, এগুলো দিয়ে হবে না। আমরা মার্কেট যে সিস্টেমটা, এটাই তো সে বিকৃত একটা সিস্টেম। এখানে আপনার পদে পদে চাঁদাবাজি হয়, এখানে কৃত্রিম সংকট হয়। আমার উদ্যোক্তারা, ব্যবসায়ীরা পোর্টে কর্ণফুলী নদীতে জাহাজে ভরে পণ্য আটকে রাখে, খালাস করে না। কারণ কি, সরকারের সাথে একটা চাপ দিয়ে তৈরি করছে, দাম বাড়াবে, তারপর দামটা বাড়ানোর পর আসবে। কিন্তু ডক্টর রোমানা হক, এই আলোচনা কিংবা এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন দেখি, কিন্তু এটার সমাধান আসলে কি? সমাধান কি আসলে আমরা দেখি? দেখেন, এখানে সমাধান এটা হচ্ছে যে একটা তো রাজনৈতিক সদিচ্ছা দরকার। তো সরকারের উচ্চ মহল থেকে আমাদের যদি এক ধরনের সদিচ্ছা থাকে এবং তারা যদি চায়, তাহলে তো এটা হতেই পারে। কিন্তু আবার এটাও সত্যি যে যারা আসলে এটা বাস্তবায়ন করবেন, তাদেরকেও তো আসলে এটার সাথে একমত পোষণ করতে হবে। সরকার সবসময় চাপিয়ে দিলে যে করা যায় না, সেটা আমরা দেখেছি। ইতিপূর্বে আমরা দেখেছি, ধরেন যে এনবিআর এর যে একটা পরামর্শ ছিল 2টো ভাগ হবে, সেটা তো অনেকদিন ধরে কথা হয়েছে, কিন্তু যখন এটা প্রস্তাবনাটা আসলো ইমপ্লিমেন্ট করার জন্য, তখন কিন্তু দেখলাম যে তাদের মধ্যে একটা অসন্তোষ হয়েছে। তো আপনার যারা আসলে বাস্তবায়ন করবে, তাদের মধ্যে অসন্তোষ রেখে অনেক সময় এটা বাস্তবায়ন করা যায় না। আর সাধারণ জনগণের কথা যদি আমরা বলি, তাদেরও তো আসলে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা বড় গ্যাপ আছে, সুতরাং তাদেরও কিন্তু অসন্তোষ আছে। এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখন যেটা হয়েছে, এই যে মব করছে, মানুষের অসন্তোষ কিছু আছে, আবার কিছু প্রতিহিংসারও আমরা দেখতে পাচ্ছি অবস্থা, রাজনৈতিক বিষয় আছে। তো সব মিলে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে আসলে আমাদের মূল্যবোধের পরিবর্তনও বোধহয় দরকার। এবং একটু আগে যেটা আমরা বলছিলাম, যে একটা নাগরিক হিসেবে আমার যে অধিকার, এটাও যেমন দেখা দরকার, আবার আমার কি প্রাপ্তি, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির বোধহয় একটা সমন্বয় দরকার। আমাকে একটু সময় দেন এটা বলার, যে আমাদের শিক্ষা ব্যবস্থাও দেখেন,
যে আমরা শিক্ষায় বিনিয়োগের কথা বলছি, কিন্তু আমাদের শিক্ষার মান এটাও তো অনেকখানি কমে গেছে, সেটা আমরা বলছি। তা আমরা যদি বেসিক জায়গাগুলোতেও বিনিয়োগ না করি, যে আমরা একটা শিক্ষিত সুশিক্ষিত জনগণ যদি দেখতে না পাই এবং তাদের মূল্যবোধ যদি আসলে আমরা ঠিক করতে না পারি, তাহলে অনেক ক্ষেত্রে হয়তো বলবো এই সমস্যাগুলো থাকবে। তার আরেকটা হচ্ছে কি, যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমগুলো এমন হয়ে গেছে, এটাকে যে পরিবর্তন করা এটা কেউই চাচ্ছে না। অনেক সময় আমরা সাহসও পাচ্ছি না যে আচ্ছা পরিবর্তন করলে মনে যেন পুরো বিল্ডিংটাই হয়তো ভেঙে পড়বে। কিন্তু এই সাহসী উদ্যোগগুলো হয়তো নিতে হতে পারে, এই সাহসগুলো নিতে হতে পারে। এবং এক্ষেত্রে আসলে কি, যারা সরকারের রাজনীতিবিদ আছেন এবং যারা নীতি নির্ধারক যারা আছেন এবং যারা বাস্তবায়ন করবেন, এদের সবার আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার এবং একই পেজে থাকতে হবে যে না, এটা আসলে দেশের জন্য আমাদেরকে করতে হবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত। তবে এখনই হাসপাতালটি পুরোপুরি বন্ধ হচ্ছে না, বরং তারা আপিলের জন্য 30 দিন সময় পাবে। এই সময়ের মধ্যে নতুন রোগী ভর্তি করা যাবে না, পুরনো জটিল রোগীদের চিকিৎসা চালাতে পারবে। প্রতিবেদনটি দেখে আসি। গত 27 মে ঈদের আগের দিন আদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির দেয়া রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতায় 6 শিশুর মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না এ মর্মে শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 9 জুন শোকজের লিখিত জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয়, তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। বিকেলে আদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক বলেন, লাইসেন্স বাতিল করা হলেও অনেক রোগী চিকিৎসাধীন থাকায় একেবারেই সিলগালা হচ্ছে না হাসপাতালটি। তবে নতুন করে কোনো রোগী ভর্তি নিতে পারবে না তারা। লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়। রোগী ভর্তি কেমন করে হবে? আমরা বলেছি যত দ্রুত সম্ভব। এখন এটা মানবিক দিক আছে, হয়তো আইসিইউতে রোগী থাকতে পারে, তাকে সরাতে একটু সময় লাগতেই পারে। আমরা বলেছি যত দ্রুত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা, তবে ভর্তি রোগীদের সেবার জন্য সময় দরকার। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তকে শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী সরাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না, আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব। তবে অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবে আদ্দিন হাসপাতাল। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। রোমান, আমি বিষয়টি নিয়ে একটু জানতেই চাই আপনার কাছে। এই যে আজকে যে সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটি অন্য হাসপাতালের জন্য কোনো বার্তা দিচ্ছে কিনা? নিঃসন্দেহে আসলে এটা একটা বড় ধরনের ঘটনা এবং আপনি জানেন যে এতগুলো শিশু মৃত্যু মানে কি, আসলে বলতে হবে যে একটা হত্যার মতোই ঘটনা, যেহেতু দায়িত্ব অবহেলা কিংবা হাসপাতালের সীমাবদ্ধতার কারণে ঘটেছে। যেদিন ঘটেছিল সেদিন বোধহয় আমি আপনাদের এই একটা প্রোগ্রামে ছিলাম এবং সেদিন আমি বলেছিলাম সবকিছু দেখে মনে হচ্ছে যে অবহেলা এবং সেটিকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তবে আমার কাছে একটুখানি মনে হয় যে একেবারে এই লাইসেন্সটা বাতিল না করে এখানকার যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো দূর করা এবং যে জরিমানা করা এবং যে ব্যক্তিগুলো দায়ী ছিল, ব্যক্তির অবহেলা, প্রতিষ্ঠান তো সরাসরি অবহেলা করে, প্রতিষ্ঠান কাঠামো মাত্র, তাই না? সুতরাং ব্যক্তির যে অবহেলা, সেটা এমডি হতে পারে, চিকিৎসক হতে পারে, এখানে যারা নার্স ছিলেন তাদের বিরুদ্ধে আপনি ফৌজদারি মামলা করেন, অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেন, কিন্তু ব্যবস্থা নিতে হবে। আপনি যদি ব্যবস্থা না নেন, স্বাস্থ্য খাতে যে অরাজকতা চলছে আমরা সবাই জানি কি অবস্থা, আপনি মিনিমাম একটা বার্তা যদি না দেন তাহলে কিন্তু শৃঙ্খলা ফিরবে না। বরং এই ঘটনাটাকে আপনি সিরিয়াসলি নিয়ে যদি উদাহরণ তৈরি করে বার্তাটা দিতে পারি তাহলে আমার মনে কিছুটা শৃঙ্খলা ফিরবে। তবে পাশাপাশি একটাও কাজ করতে হবে যে এটা করলাম আর সবাই সাধু সন্ত হয়ে যাবে, এটা যদি আশা করি ভুল হবে। পাশাপাশি সরকারকে ডাইভ দিতে হবে অন্যান্য হাসপাতালগুলোর কী অবস্থা, তাদের সেই লাইসেন্সিং আছে কিনা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, অন্যান্য কিছু অক্সিজেন সব কিছু মিলে ওখানে যোগ্য চিকিৎসক, নার্স, ইকুইপমেন্ট আছে কিনা, না থাকলে
সেগুলো বন্ধ করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেগুলো যে না করেন শুধুমাত্র একটা বিচ্ছিন্ন রুমানা হক, আপনার কাছে কি মনে হয় যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি কি যৌক্তিক কিনা, কিংবা এটি কোন নতুন করে কোনো বার্তা দেয় কিনা? আসলে আমি হয়তো একই কথাই পুনরাবৃত্তি হতে পারে, তবু আমি বলতে চাই যে আসলে এই ধরনের একটা ঘটনা অবশ্যই খুবই দুঃখজনক। এই শিশু মৃত্যুটা এটা অবশ্যই খুবই দুঃখজনক, এবং যেটা বলছিলেন এটা অবশ্যই একটা বার্তা দেওয়া প্রয়োজন। এবং এদেশে যে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী যদি একটা সঠিকভাবে এটা বিচারে দেখা যায় যে না, তারা আসলেই অবহেলা করেছেন, তো সেই আইন অনুযায়ী তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যেটা একটা বার্তা দিবে অন্যদেরকেও। কিন্তু আমি একসাথে এটাও মনে করবো যে এই হাসপাতালটাতে কিন্তু খুবই কম মূল্যে একটা এনজিও যারা এই সেবাটা দিত, এবং এই ধরনের হাসপাতাল কিন্তু খুব যে আছে তা না, হাতে গোনা যারা আর এই ধরনের একটু স্বল্প মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। তো এই জন্য এই হাসপাতাল বা এইরকম আরও যে হাসপাতালগুলো আছে তাদের জন্য যে বিষয়টি আসলে এই যে লাইসেন্স বাতিল হলো, কিন্তু ওই যে আমি আসছিলাম, হত্যা তো মানে হত্যা না, মারা গেছে, এটির একটা ফৌজদারি ব্যবস্থার দিকে যাবে কিনা, নাকি এই বাতিলের মধ্যে দিয়ে কিংবা এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে এটি 30 দিনের আবার আপিল করার সুযোগ আছে? আমরা ধারণা করছি সেই আপিলের মধ্যে দিয়ে হয়তো সেই সিদ্ধান্ত ফেরতও আসতে পারে কিংবা আগের স্বাভাবিক পর্যায়ে যেতে পারে। তবে দায়ী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি কিনা? অবশ্যই জরুরি। এটা আপনি বলতে থাকেন, আমরা এর ফাঁকে আমরা একটু বিভিন্ন অনলাইনের খবরগুলো আমরা একটু দেখে নিতে চাই এবং আপনার মন্তব্যটিও একটু শুনতে চাই। আমি কি বলবো? জি জি, না এটাই আমি বলছিলাম যে আসলে একটা এটা শুধু শিক্ষা, স্বাস্থ্য বলে কোনো না, যে কোনো খাতেই যদি আমরা যেটা সেবার মান নিশ্চিত করতে না পারি প্রচলিত আইন অনুযায়ী, অবশ্যই সেটা একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং এই যেহেতু সেবার মানটা চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে সেটা অনেকেই মানছেন না এই প্রাইভেট সেক্টরে, তো তাদের জন্য এই বার্তাটা অবশ্যই প্রয়োজন। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আসলে একদম একবারেই লাইসেন্স বাতিল করাটাই কি সঠিক ছিল, নাকি এটা তাদেরকে কোনো জরিমানা করা এবং কিছু সময় দেওয়া, এবং এখন যে লাইসেন্স বাতিল হলো তারা অ্যাপিল করতে পারবেন, কিন্তু তারপরে আসলে কি হবে, তারা আবার কোনো শর্ত সাপেক্ষে ফেরত আসতে পারবেন কিনা সেবা দেওয়ার জন্য, সেটা হয়তো আমি দেখার জন্য আসলে। জি, আমরা একটু বিভিন্ন পত্রিকা দেখে দিতে চাই। প্রথম আলো, বিশ্বকাপের খবর। নিশ্চিতভাবে আজকে যেহেতু বিশ্বকাপের উদ্বোধন 11:30টার পরে শুরু হয়েছে, সঙ্গত কারণেই এটিকেই আসলে সারা বিশ্বের নজরও বিশ্বকাপে আজকে শুরু দিকে থাকবে এবং একটাই খেলা শুরু হচ্ছে, সেটিও নিশ্চয়ই স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে সব জায়গাতে আছে। এছাড়াও দেশের কয়েকটি জেলায় 4.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, সেটি যেমন আছে। এবং যে আলোচনাটি আমরা করছিলাম, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর। আর বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ জিতেছে, ছক্কা মেরে ম্যাচ জিতেছে হাসপাতালে। মিরাজ ব্যথা পেয়েছিল, আমরা সেই সেটিও আমরা দেখেছিলাম। পরে আমরা এখন খবর দেখছি যে মিরাজ হাসপাতালে ভর্তি বা হাসপাতালে নেওয়া হয়েছে। এবং পরের সংবাদ মাধ্যমটি একটু দেখতে চাই। সমকাল বলছে নতুন বাজেটে ব্যবসা বান্ধব উদ্যোগ, 7 দিনেই লাইসেন্স দেওয়ার পরিকল্পনা। এবং এই অর্থমন্ত্রী আসার পর থেকেই কিন্তু এই যে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে যে নানা ধরনের জটিলতা, সেটিকে সহজ করবার এক ধরনের প্রক্রিয়া নিচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখেন? নিঃসন্দেহে, কারণ হচ্ছে কি, একজন উদ্যোক্তার এত সময় থাকে না, ধৈর্য থাকে না যে আপনার দিনের পর দিন এক লাইসেন্স জন্য ঘুরতেই থাকবে, আর সময়ের এত মূল্য আছে। সুতরাং আপনি যে প্রকল্পটি নিয়ে আগাতে চান, ব্যবসা নিয়ে আগাতে চান, আপনি যদি সময় মতো সেটা না করতে পারেন, তখন দেখা যাবে যে মার্কেটে সেই চাহিদা নাই, অথবা অন্য দুটো কম্পিটিটর চলে আসছে। সুতরাং এই ধরনের বিষয় যত বেশি গুরুত্ব দিয়ে করা হবে, তত মনে হয় উদ্যোক্তাদের আস্থা বাড়বে এবং তাদের আগ্রহ বাড়বে বিনিয়োগে। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য এখানে, এই বাজেট উৎপাদন, বিনিয়োগ, ব্যবসা বান্ধব। মির্জা ফখরুল ইসলাম এর পরের সংবাদ যেতেছে পরের মানব জমিন বলছে কেন মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার ম্যাচটি গুরুত্বপূর্ণ আজকের, যেটি। এবং একই সঙ্গে কৃষক কার্ডের জন্য 1,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, যেটি প্রস্তাব চিন্তাশীল বাজেট বাস্তবায়নে আর্থিক ভিত্তি দুর্বল। এটি নিশ্চয়ই মন্তব্য একটি প্রতিবেদন। এর বাইরে অজিদের বিপক্ষে ইতিহাস টাইগারদের, যেটি বলা হচ্ছিল। এবং এর পরে যদি আর কোনো সংবাদ থাকে, কোনো নিউজ পোর্টাল থাকে, সেটাও দেখতে চাই। যুগান্তরে বাজেটকে শিরোনামে রেখেছে জাতীয় বাজেট, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধ রক্ষায় বাজেটে 1,081 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। একটু ভিন্ন ধর্মী প্রসঙ্গটাই তারা সামনে এনেছেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেটি যেমন দেওয়া হয়েছে, আয়কর রিটার্ন দাখিলের দারুণ সুযোগ, সেটিকেও তারা সামনে এসেছেন। এবং পরিচালনা পর্ষদের অনুমোদনেই ক্রেডিট কার্ড ইস্যুর প্রস্তাব। এবং আজকে পুরো পাতাটি জুড়েই আসলে বাজেটের খবরগুলো এখানে রাখা হয়েছে। এর পরের
অনলাইনটিতে যেতে চাই। বিবিসি বাংলা, বাজেট নিয়ে জামায়াত এনসিপির সমালোচনা, শুক্রবার সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেবে বিএনপি সরকার। অর্থাৎ আগামীকাল অর্থমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছে সেই প্রসঙ্গটিও এখানে আনা হয়েছে, এবং যে আলোচনার রাজনৈতিক চিন্তার বড় বাজেট বাস্তবায়নে ঝুঁকি অনেক, যে ঝুঁকিগুলোর আলোচনা হয়তো আমরা করছিলাম সে বিষয়গুলোই হয়তো এখানে আনা হয়েছে। একই সঙ্গে দর্শক আপনাদেরকেও জানাতে চাই যে আমরা প্রতিদিন এই যে রাত 12টায় নিয়মিত আমাদের এই আয়োজনে আগামীকাল আবারও ফিরব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।